হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি ক্লাস 11 এর নতুন কবিতা দ্য বেঙ্গল সিলার্স। আমরা এই কবিতার সম্বন্ধে জানবো যে এই কবিতাটা কে লিখেছে, বা এই কবিতাটার থিম কি আছে, বা এই কবিতার মধ্যে কি কবি ব্যক্ত করেছেন আমরা জানবো। সবসময় যখন এমসিকিউ পরীক্ষা দেয়, তোমাদের কিন্তু বইয়ের কবিতার লাইন ছাড়াও কিন্তু কবিতার যে কে লিখেছে তার সম্বন্ধে জানতে হয়, এবং কবিতার থিম কি তার থেকেও কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে। তা আমি চেষ্টা করবো তোমাদের প্রতিটা লাইনকে সহজ করে ব্যক্ত করার, যাতে তোমরা সহজেই এর থেকে এমসিকিউ করতে পারো। এই যে আমরা কবিতাটা পড়বো, এই কবিতাটা দ্য বেঙ্গল সিলার, আগে জানবো কে লিখেছে। বেঙ্গল সিলার লিখেছে হচ্ছে আমাদের বিখ্যাত পোয়েটিস। কেন পোয়েটিস বলছি? আমরা যদি এখন পোয়েট বা অথরিস বলি, কিন্তু অ্যাকচুয়াল কি পোয়েটিস, তার নাম কি সরোজিনী নাইডু। এবার আমরা জানবো এই সরোজিনী নাইডুর সম্বন্ধে কয়েকটা কথা আমাদের জেনে নেওয়া উচিত। এই যে সরোজিনী নাইডু কবিতাটা লিখেছেন, তিনি আগে কে ছিলেন আমাদের জানা কিন্তু খুব প্রয়োজন। তিনি ছিলেন ভারতবর্ষের একজন শুধু নামকরা কবি বা পোয়েটিস নয়, পোয়েট বা পোয়েটিস নয়, তিনি ছিলেন একজন কিনা ফ্রিডম ফাইটার। এবং তিনি এই ইন্ডিয়া কুইট মুভমেন্ট, আমাদের ভারত ছাড়ো আন্দোলন, সেখানেও কিন্তু আমাদের এই সরোজিনী নাইডুর ভূমিকা ছিল। এবং সরোজিনী নাইডুকে ভারতবর্ষে কি নামে ডাকা হতো? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে ডাকা হতো। তার কারণ তিনি তার যত কবিতা লিখেছেন, তার যে সুন্দর ভাষা বা প্রকৃতিকে তিনি প্রকাশ করেছিলেন, তাই জন্য তাকে কি আখ্যা দেওয়া হয়েছিল? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। এবং তার একটা 1300 লাইনের একটা সুন্দর কবিতা আছে, যে কবিতাটা সবাই যদি পড়ো তাহলে বুঝতে পারবে তার লেখার মধ্যে কি মাধুর্যতা রয়েছে। কবিতার নাম হচ্ছে দ্য লেডি অফ দ্য লেক। কবিতার নাম হচ্ছে দ্য লেডি অফ দ্য লেক। এবং তিনি একটা সুন্দর সনেট লিখেছিলেন, তার নাম হচ্ছে গিয়ে লোটাস। কি নাম বললাম আমরা? সনেটটার নাম হচ্ছে লোটাস। এবং এছাড়াও তিনি অসংখ্য কবিতা এবং গল্প লিখেছেন। কিন্তু এই যে কবিতা লিখেছে এখানে বেঙ্গল সিলার, এই কবিতার মাধ্যমে সরোজিনী নাইডু কয়েকটা জিনিস ব্যক্ত করতে চেয়েছেন। এখানে প্রধানত নারীদের যে সৌন্দর্য এবং আনন্দ কিসের উপর নির্ভর করে? চুরির উপর নির্ভর করে। সেই চুরি তার জীবনকে কিভাবে আনন্দে উদ্বেলিত করে দেয়, সেটা আমরা এই কবিতার মাধ্যমে দেখব। এবং এই যে কবিতাটা আছে, এই কবিতাটায় মোট 4টে প্যারাগ্রাফ দেওয়া আছে, এবং প্রত্যেকটা প্যারাগ্রাফ ভিন্ন ভিন্ন অর্থকে প্রকাশ করছে। আগে আমি বলে দিই যে এই কবিতাটার 4টে প্যারাগ্রাফ কি কি অর্থ বহন করছে। প্রথম যে প্যারাগ্রাফটা আছে, সেই প্যারাগ্রাফটা দিয়ে কবি কি প্রকাশ করছে? যে মহিলাদের যে আকর্ষণ, যে চুড়ি, সেই চুড়ি কোথায় বিক্রি হচ্ছে? মন্দিরের সামনে একটা মেলা বসছে, সেই মেলায় ওই চুড়িগুলো কি হচ্ছে? বিক্রি হচ্ছে। সেই সময় যারা চুড়ি বিক্রেতা এসে চিৎকার করে কাদের বলছে? ওই মন্দিরের সামনে যে মেলার দর্শকদের বলছে, তোমরা চুড়ি কিনে নিয়ে যাও। কাদের জন্য? তোমাদের মেয়েদের জন্য, তোমাদের বিবাহিত স্ত্রীর জন্য তোমরা নিয়ে যাও। এবং ওই মেলাতে যে সমস্ত মহিলারা রয়েছে, সেটা বিবাহিত অবিবাহিত, তাদেরকেও চিৎকার করে তারা আকর্ষণ করছে ওই চুড়ি বিক্রেতারা, যে তোমরা এসে এই যে ভারতীয় যে সংস্কৃতির যেন মূল্যবোধ চুড়ি, যা কি করে সমস্ত বিবাহিত বা অবিবাহিত মহিলাদের মনে একটা আনন্দের রূপ এনে দেয়, সেই বাস্তবটাকেই তিনি তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। কিছু লাইনে আমাদের কবি কয়েকটা বিদ্রুপ স্যাট্রিক্যাল ওয়ার্ডও ইউজ করেছেন, সেটা আমরা কবিতা পড়তে পড়তে আমরা অনুভব করব এবং সহজে বোঝার চেষ্টা করব। এবং সেকেন্ড প্যারাগ্রাফে কবি কি প্রকাশ করেছেন? একটা অবিবাহিত মহিলা বা একটা নারী কিভাবে তার চুরির মাধ্যমে তার নিজের জীবনের সৌন্দর্য বা আনন্দকে প্রকাশিত করে তিনি বলেছেন। থার্ড প্যারাগ্রাফ দিয়ে কবি কি প্রকাশ করেছেন? একটা সদ্য বিবাহিত, মানে বিয়ে হবে, নতুন বিবাহিত যে নারী, তার যে চুরি পরে তার যে আনন্দ নতুন জীবনে যাবে, তার জিনিসটাকেও তিনি কবিতার থার্ড প্যারাগ্রাফ দিয়ে প্রকাশ করেছেন। এবং চতুর্থ প্যারাগ্রাফে তিনি প্রকাশ করেছেন একটা মাঝবয়সী বা মিডিল এজ ওম্যান, যার জীবনটা অনেকটাই আস্তে আস্তে চলে এসছে অভিজ্ঞতা সম্পন্ন, সেখানে তার চুরির রং কি, এবং সেই চুরি সেই রং তার কিভাবে তার জীবনকে উদ্বেলিত করেছিল,
তাও আমরা এই কবিতার মাধ্যমে দেখব। ক্লিয়ার? তোমরা লক্ষ্য করো আমি প্রত্যেকটা লাইনকে কিভাবে প্রকাশ করছি, প্রত্যেকটা প্যারাগ্রাফের সঙ্গে আমরা প্রকাশ করার চেষ্টা করছি। এবং কবিতাটা পড়ার পর আমি কবিতার যে বাংলাগুলো বললাম, যে লাইনগুলো থিম বললাম, আমি ইংরেজিতেও একবার তোমাদের বলে দেবো। দেখো আমি স্টার্ট করছি। দ্য ব্যাঙ্গেল সেলার্স। ব্যাঙ্গেল সেলার্স মানে কি? ব্যাঙ্গেল মানে চুড়ি, আর সেলার্স মানে কি? বিক্রেতা। তাহলে কবিতার নাম কি দাঁড়ালো? চুড়ি বিক্রেতা। চুড়ি বলতে আমরা কি বুঝি? এরা মেয়েরা হাতে পরে বিভিন্ন রং বেরঙের যে রেইনবো কালার কাচের চুড়ি, তার সম্বন্ধে কিন্তু এখানে কবি ব্যক্ত করেছে। কবির নাম কি বা পোয়েট বা পোয়েটিসের নাম কি? সরোজিনী নাইডু। দেখো প্রথম প্যারাগ্রাফ, ব্যাঙ্গেল সেলার্স আর উই, মানে যারা চুড়ি বিক্রেতা তারা চিৎকার করে বলছে ব্যাঙ্গেল সেলার্স আর উই, আমরা হচ্ছে ওই চুড়ি বিক্রেতা। হু বিয়ার, যারা নিয়ে এসছি তোমাদের জন্য আওয়ার শাইনিং লোডস। শাইনিং মানে কি? অর্থাৎ ওরা তাদের মাথায় বোঝা করে বা ব্যাগে করে কি নিয়ে এসছে? কাচের চুড়ি নিয়ে এসছে, এবং যেগুলো সূর্যের আলোতে কি হচ্ছে? ঝকমক করছে। তাই বলছে আমার শাইনিং। শাইনিং মানে কি? চকচক করা। লোডস, লোডস মানে ওই চুড়ির কিনা হচ্ছে গিয়ে বোঝা, বা যার মধ্যে করে তারা চুড়িগুলো নিয়ে এসছে। টু দ্য টেম্পল ফেয়ার, তারা সেগুলো কোথায় বিক্রি করতে এনেছে? সেই মন্দিরের কিনা সামনে তার সুন্দর মেলা বসছে, সেই মেলায় ওই লোকেদের নেবার জন্য তারা কিনে এসছে বোঝা করে অনেক রং বেরঙের চুড়ি নিয়ে এসছে। সেগুলো সূর্যের আলোতে রং ঠিকরে বেরোচ্ছে, তাই সেগুলো চকচক করছে। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইড, তারা চিৎকার করে আহ্বান করছে কাদের? ওই মেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত লোকদেরকে এবং সমস্ত নারী এবং পুরুষদেরকে। হু উইল বাই দিস, কারা এই চুড়িগুলো কিনবে? ডেলিকেট, সুন্দর, ব্রাইট, উজ্জ্বল, রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট। রেইনবো মানে কি? 7 রং, অর্থাৎ 7 রঙের যে মিশ্রণ, সব কালারের চুড়ি তাদের কাছে রয়েছে। টিন্টেড মানে সাদার সঙ্গে ওই 7টা রং মিশে যে বিভিন্ন রং তৈরি হয়েছে, সেগুলোকে তারা বিক্রি করতে এসছে। সার্কেল অফ লাইট মানে কি? অর্থাৎ চুড়িগুলো কি গোল হয়, এবং সেই গোলগুলোর ওপর কার আলো পড়েছে? সূর্যের আলো পড়ে আলো বিচ্ছুরণ করছে। কার মতো? রঙিন আলো বিচ্ছুরণ করছে। সেগুলোকে তারা বিক্রি করার জন্য চিৎকার করে কাদের আহ্বান করছে? ওই মেলায় থাকা প্রত্যেকটি লোককে, নারী এবং পুরুষ, সেই নারী বিবাহিত হোক বা অবিবাহিত হোক, এবং সেই পুরুষ তার প্রেমিকার জন্য হোক বা তার বিবাহিত স্ত্রীর জন্য হোক, তাদের কেনার জন্য কারা আহ্বান করছে? ওই চুড়ি বিক্রেতারা আহ্বান করছে। লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইট। লাস্ট্রাস মানে কি? উজ্জ্বল। টোকেন মানে কি? প্রতীক। রেডিয়েন্ট মানে কি? দীপ্তিময়। লাইফ মানে কি? জীবন। অর্থাৎ ওই নারীদের দীপ্তিময় জীবনকে আরো উজ্জ্বল করার জন্য ওই উজ্জ্বল চুড়িগুলো কিসের প্রতীক? তার জীবনকে আরো বেশি উজ্জ্বল বা আরো বেশি দীপ্তিতে ভরিয়ে দেবে। অর্থাৎ যখন তারা ওই চুড়িগুলো পরবে, ওই চুড়িগুলো তাদের জীবনকে কিনে দেবে, অনেক বেশি আনন্দে ভরপুর করে দেবে। তারা ওই চুড়িগুলো কেন কিনবে? তাদের আনন্দকে প্রকাশ করার জন্য। অর্থাৎ তারা চুড়ি পরে সবাইকে দেখাবে যে তারা আনন্দে উদ্বেলিত হয়ে এই চুড়িগুলো কিনেছে। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, ওই চুড়িগুলো কাদের জন্য? সেই অবিবাহিত কন্যাদের জন্য বা সন্তানদের জন্য। অ্যান্ড হ্যাপি ওয়াইফস, এবং বিবাহিত স্ত্রীর জন্য। অর্থাৎ যারা এই মেলাতে এসছে, এই মেলাতে থাকা প্রত্যেকটি লোক বা লোকেরা কি করবে? তারা তাদের হয় কন্যাদের জন্য বা সন্তানদের জন্য, যারা অবিবাহিত কন্যা এবং বিবাহিত স্ত্রীর জন্য কি কিনে নিয়ে যাবে? ওই চুড়িগুলো। যে চুড়িগুলো পরার পর তারা অত্যন্ত আনন্দে উদ্বেলিত হয়ে উঠবে। তাহলে প্রথম প্যারাগ্রাফ দিয়ে যেটা আমরা প্রকাশ করেছিলাম যে কিনা দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা depicts the merchant touching at the temple fair to attract the attention of the people passing by. তারা চিৎকার করে ওই মন্দিরের পাশ দিয়ে যে মেলায় বসছে, সেই মেলায় আসা
প্রত্যেকটি লোককে আকর্ষণ করার জন্য তারা চিৎকার করে ওই কিনা চুরি বিক্রির কথা তারা বলছে। তাহলে প্রথম প্যারাগ্রাফ দিয়ে আমরা দেখলাম যে এখানে ব্যাঙ্গেল সেলাররা কিভাবে তাদের আহ্বান দিয়ে কাদের ডাকছে, তাদের প্রত্যেকটি লোককে ডাকছে কি নেওয়ার জন্য, ওই চুরি নিয়ে যাওয়ার জন্য। কাদের? তাদের অবিবাহিত কন্যা বা বিবাহিত স্ত্রীদের জন্য। ক্লিয়ার? এবার আমরা সেকেন্ড প্যারাগ্রাফে যাচ্ছি। আমরা সেকেন্ড প্যারাগ্রাফ দিয়ে কি বলেছিলাম, যেটা দিয়ে কি প্রকাশিত হবে, যে একটা ডটার বা একটা অবিবাহিত কন্যা তার চুরির রং কি হয় এবং সেই চুরিটা পরে তার মনে কি আনন্দের প্রকাশ হয়, বা কোন কোন রঙের চুরি তার মনকে আনন্দ দিতে পারে, সেটা আমরা দেখব। দেখো তোমরা, সাম আর মিট। সাম বলতে কিছু চুরিগুলো, আর মিট, এখানে মিট মানে সাক্ষাৎ করা নয়, কিছু চুরি তৈরি করা হয়েছে ফর আ মেডেন্স রিস্ট। কাদের জন্য? কুমারী বা মেয়েদের রিস্ট। রিস্ট মানে কি আমরা কি বলি, তাদের কালাই, এটা বলি হিন্দিতে বলি কালাই, বা কি রিস্ট বলছে এখানে। অর্থাৎ এখানে কি বলছে, কুমারী মেয়েদের মানে কবজি বা রিস্টের জন্য বা কালাইয়ের জন্য কি তৈরি হয়েছে, ওই কিনা চুরিগুলো তৈরি হয়েছে। যার রংগুলো কিরকম, সিলভার অ্যান্ড ব্লু, অর্থাৎ নীল রং এবং কিনা রূপলি কালের চুরি পরতে কারা ভালোবাসে, ওই অবিবাহিত কন্যারা পড়তে ভালোবাসে। অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, যেরকম পাহাড়ের চূড়াতে ওই সমস্ত রূপলি এবং নীল রঙের কুয়াশা যখন ছড়িয়ে পড়ে পাহাড়কে মাধুর্য এনে দেয়, ঠিক তেমনি ওই চুরির রং কি করে, অর্থাৎ কিনা ওই মেয়েদের জীবনকে সুন্দর বা মাধুর্য করে তোলে। তার মানে এখানে পাহাড়ের যে নীল এবং রূপলি রঙের কুয়াশা কি করে, পাহাড়কে সৌন্দর্যে বিকশিত করে দেয়। যখন ওই রঙের চুরিগুলো কারা পড়ে, ওই মেয়েদের কুমারী বালিকারা পড়ে, তখন তাদের জীবন কি হয়, আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। সাম আর ফ্লাস্ট। সাম আর ফ্লাস্ট, কিছু চুরি ঔজ্জ্বল্য প্রকাশ করছে। লাইক দ্য বার্ডস। বার্ডস মানে কি, ছোট্ট ফুলের কুড়ি যখন যেভাবে কি হয় আনন্দে উদ্বেলিত হয়ে চারিদিকে দুলতে থাকে, ঠিক একই রকম ভাবে ওই চুড়িগুলোর যে রং দেখবে, যখন ছোট্ট ফুল ফেটে তখন কি হয়, হালকা পিঙ্ক কালার হয়। দেখবে যে কোনো ফুলের কুড়ি হালকা পিঙ্ক কালার হয়, সাদা এবং পিঙ্ক কালার মিলিয়ে। এবং সেই রঙের চুড়িগুলো কাদের আকর্ষিত করে, ওই কিনা মেয়েদের আকর্ষিত করে। দ্যাট ড্রিম, যে ধরনের চুড়ি কাদের স্বপ্নে দেয়, মানে ওই কুমারী মেয়েদের স্বপ্নে থাকে কিনা আমরা ওই সঙ্গে চুরি পরে কি করব, আনন্দে ভেসে যাব। অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম। ট্র্যাঙ্কুইল মানে কি শান্ত, ব্রো মানে কি প্রবাহিত, উডল্যান্ড মানে কি অরণ্য, স্ট্রিম মানে কি নদী। অর্থাৎ অরণ্যের পাশ দিয়ে তার ছোট্ট নদী প্রবাহিত হচ্ছে, সেই নদী শান্তভাবে প্রবাহিত হচ্ছে। তার পাশে যে সুন্দর ফুলের কুড়িগুলো ফুলে উঠেছে, যার রঙগুলো কি হালকা গোলাপি এবং সাদা, সেই রঙের চুড়ি পরতে কারা ভালোবাসে, ওই মেয়েদেররা কুমারী বালিকারা ভালোবাসে। সাম আর গ্লো, কিছু চুড়ি জলজল করছে। উইথ দ্য ব্লুম, কার মতো, নতুন ফোটা বা নতুন যে মানে জন্মানো। দ্যাট ক্লিপস, যা ছড়িয়ে দেয় টু দ্য লিম্পিড গ্লোরি। লিম্পিড মানে কি নির্মল, গ্লোরি মানে কি খ্যাতি, অফ নিউ বর্ন লিভস। নিউ বর্ন লিভস মানে কি নতুন যে জন্মানো পাতা। অর্থাৎ নতুন জন্মানো পাতার কালার কি হয়, সবুজ কালার হয়। সেই সবুজ রঙের চুড়িও কি করছে, তার জীবনকে আনন্দে ভরিয়ে দিচ্ছে। অর্থাৎ এখানে কোনো সবুজ পাতার কথা কিন্তু বলেননি, কবি বলছেন যে অর্থাৎ নতুন পাতা যে কালারটা হয় সবুজ রং, তার চুড়ি যে ওই রঙের চুড়ি পরে কি হয়, মেডেনরা খুব আনন্দ পায়। তাহলে মেডেনদের মেন কালারটা কি ছিল, সিলভার এবং কি ছিল, ব্লু। এবং তাছাড়াও কি বললো, বার্ডস, ফুলের কুড়ি যেরকম রং উদ্বেলিত করে, হালকা পিঙ্ক এবং গোলাপি, সেই রঙও কিন্তু তাদের আকর্ষিত করে। এবং এছাড়াও যে পাতার যে নতুন পাতার যে সবুজ রং, সেই রঙের চুড়িও কাদের আকর্ষণ করে, মেরিনদের আকর্ষণ করে। তাহলে এই প্যারাগ্রাফটা দিয়ে আমরা কি দেখলাম, যে কুমারী বালিকারা কিভাবে কি হয়, যে চুড়িগুলো, যে রঙের চুড়িগুলো
তাদের জীবনকে আনন্দে ভাসিয়ে নিতে সাহায্য করে, সেই রঙের কথা কবি অর্থাৎ আমাদের সরোজিনী নাইডু প্রকাশ করেছে। তাহলে প্রথম দুটো প্যারাগ্রাফ দিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার করতে পারলাম যে কেন কবি এই কবিতার নাম কেন বেঙ্গল সিলার দিয়েছে। আমরা যাব থার্ড প্যারাগ্রাফ। থার্ড প্যারাগ্রাফে কি, নববধূ মানে যে সবে বিয়ে করতে যাচ্ছে তার কাছে কোন চুড়িগুলো তাকে কি দেয়, নববধূর সাজে তাকে উজ্জ্বল্য বা আনন্দে প্রকাশ করে। দেখো তোমরা, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কিছু চুড়ির রং হয়, ফিল্ডস মানে কি ক্ষেত, সানলিট মানে কি সূর্যের আলোতে আলোকিত, কর্ন মানে কি শস্য, অর্থাৎ শস্যের ক্ষেত যখন সূর্যের আলোতে আলোকিত হয়ে এটা গোল্ডেন কালার স্থির করে, ঠিক সেরকম ওই কালারের চুড়িগুলো পরতে কে ভালোবাসে, নববধূ মানে যার বিয়ে সবে হবে। মিট ফর এ ব্রাইড, এই চুড়িগুলো তৈরি হয়েছে কার জন্য, মিট মানে কি বলেছিলাম সাক্ষাৎ করা নয়, এখানে মিট মানে তৈরি করা। ফর আ ব্রাইড কার জন্য, নববধূর জন্য। অন হার ব্রাইডাল মর্ন, মর্ন মানে কি মর্নিং, অর্থাৎ তার বিবাহের দিন সকালবেলায় সে ওই রঙের চুড়ি পরে আনন্দে কি করছে, সে দিনটা কাটাচ্ছে। সাম লাইক ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, কিছু চুড়ির রং হচ্ছে ফ্লেম মানে কি অগ্নিশিখা, অফ আর ম্যারেজ ফায়ার যখন সে বিয়েতে বসছে, বিয়েতে বসার সময় তার সামনে যে আগুনের যে লাভাটা ওঠে তার মধ্যে এটা লালচে এবং হলুদ আবার ভেসে ওঠে, সেই রঙের চুড়ি পরে কে বসতে ভালোবাসে, নববধূ, যাতে করে নতুন জীবনকে ওই অগ্নিশিখার মতো উত্তেজিত এবং আনন্দে উদ্বেলিত করে দেয়। আর রিচ, রিচ মানে কি সমৃদ্ধ, হিউ, হিউ মানে কি রং, অফার হার্ট ডিজায়ার অর্থাৎ নববধূর যে হৃদয়ের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ওই রং দিয়ে প্রকাশিত হচ্ছে। কোন রং দিয়ে, অর্থাৎ আগুনের যে অগ্নিশিখা, তার যে এক্সাইটমেন্ট জীবন, তার যে নতুন জীবন সে শুরু করবে, তার যে উত্তেজনা, তার যে এক্সাইটমেন্ট, ওটা কি দিয়ে প্রকাশ করছে, ওই যে আগুনের শিখার যে রক্তিম হলুদ রং, সেই ধরনের চুড়ি পরতে কে ভালোবাসে, নববধূ ভালোবাসে। টিঙ্কলিং, ওই চুড়িগুলো কি করছে, টুংটাং শব্দ করছে। লুমিনাস, উজ্জ্বলতা প্রকাশ করছে। টেন্ডার, খুব কোমল। অ্যান্ড ক্লিয়ার, এবং কিনা স্বচ্ছ, অর্থাৎ ওই চুড়িগুলো খুব নরম এবং স্বচ্ছ, যার ফলে ওই সূর্যের রং বা বিভিন্ন রং তার মধ্যে প্রতিফলিত হচ্ছে এবং নির্মল বাতাসে ওই চুড়িগুলো তার হাতে কি করছে, টুংটাং শব্দ করছে। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, এখানে কবি স্যাটায়ার ইউজ করেছে, বিদ্রুপ। কেন বলছে, একদিকে ওই নববধূ তার হাসছে, আবার নববধূ কাঁদছে। কেন, সে নতুন জীবনে পা দেবে, তাই নতুন জীবনকে পাওয়ার আশায় সে আনন্দে হাসছে, কারণ সে নতুন জীবনে যাচ্ছে। আর কাঁদছে কেন, সে তার পরিচিত লোকেদের ছেড়ে কোথায় যাচ্ছে, নতুন লোকেদের যাচ্ছে। নতুন লোকেরা তার সঙ্গে কিভাবে তার জীবনকে চালাবে, সে কিভাবে তার নতুন জীবনকে এগিয়ে নিয়ে যাবে, তাই সেখানে সে করছে, চিন্তায় রয়েছে। তাই তার মন দিয়ে কি আসছে, তার দুঃখের মানে প্রকাশ পাচ্ছে। তাই কবি এই লাইন দিয়ে একদিকে আনন্দ, একদিকে দুঃখ দুটোই প্রকাশ করেছে। দেখবে যখন নববধূ সকালে বা বিকালে তার বিবাহের সময় আসে, তার মুখে হাসি থাকে। কেন হাসি থাকে, তার কারণ সে নতুন জীবনকে পাওয়ার আনন্দে এগিয়ে যাচ্ছে। কি যখন পরের দিন বা রাত্রেবেলা সে তার কোথায় যায়, হাজবেন্ডের বাড়ি যায়, তখন তার মনে তার চিন্তা আসে, কারণ সে তার পরিচিত লোকদের ছেড়ে কোথায় যাচ্ছে, অপরিচিত লোকদের কাছে যাচ্ছে। তার মানে তার জীবনে একটা দুঃখ, সে তার নিজের লোকেদের ছেড়ে অচেনাদের কাছে যাচ্ছে, সেখানে তার জীবন কেমন হবে, সেই জন্য সে দুঃখ করে। তাহলে আমরা সেকেন্ড থার্ড প্যারাগ্রাফ শেষ করলাম। এবার আমরা আসবো ফোর্থ এবং লাস্ট প্যারাগ্রাফ, যেখানে কার কথা বলা হয়েছে, মধ্যবর্তী, অর্থাৎ একটা মেডেন প্রথম পার্ট ছিল, সেকেন্ড পার্ট কি ছিল, তার বিবাহ, তার সদ্য বিবাহ জীবন। এরপরে সেই বিবাহিত জীবনকে কি করেছে, কমপ্লিট করে ফেলেছে, এবং সেই বিবাহিত জীবনকে সম্পূর্ণ করার পর সে কি করেছে কিনা, সে তার যে পরিবার, তার যে সন্তান, তার যে স্বামী,
তাদের নিয়ে সে কিভাবে চলছে এবং সেই সময় তার কোন কোন চুড়িগুলো তার পছন্দ হয়, চুড়ি বলতে চুড়ির রংগুলো সে পড়তে ভালোবাসে, সেটা আমরা দেখব। তার মানে চুড়ির রং কি প্রকাশ করছে, একটা নারীর যে তিনটে ধাপকে কবি এখানে প্রকাশ করিয়েছে। এবং এই প্যারাগ্রাফেও কিন্তু কবি কি প্রকাশ করেছে, কয়েকটা বিদ্রুপ শব্দ ইউজ করেছেন। তোমরা দেখো, সাম আর পার্পেল, কিছু চুড়ির রং কি হচ্ছে পার্পেল মানে বেগুনি। গোল্ড ফ্লেক্ট গ্রে, গোল্ড মানে সোনালী, ফ্লেক্ট মানে কি আভা, গ্রে মানে কি ধূসর, মানে অর্থাৎ ওই মাঝবয়সী যে মহিলারা যারা বিবাহিত হয়ে তাই জীবনকে কাটিয়ে ফেলেছে তারা কি কালারে চুরি করতে ভালোবাসে, পার্পেল কালারে। সঙ্গে কি থাকবে গোল্ডেন কালারের রং, তার মধ্যে কি থাকবে হালকা গ্রে কি থাকবে, বিন্দু বিন্দু ফোঁটা থাকবে। ফর কারণ শি ওই কিনা বিবাহিত মহিলা, হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, সে তার বিবাহিত জীবনকে কাটাতে কাটাতে মধ্যবর্তী জায়গায় পৌঁছে গেছে। হুজ হ্যান্ডস হ্যাভ চিয়ারিজড, যার হাত, এই চিয়ারিজ মানে আনন্দ না, পালন করেছে, নরিস মানে পালন করেছে। হুজ লাভ হ্যাজ বেস্ট, যার বুকের ভালোবাসা দিয়ে সে তার পরিবারকে কি করেছে, তৈরি করেছে, পালন করেছে। অ্যান্ড ক্র্যাডেল, ক্র্যাডেল মানে কি দোলনায় দোলানো, ফেয়ার মানে সুন্দর, সন্স সে তার পুত্র সন্তানদের দোলনায় দুলিয়ে কি করেছে, অনার ফেথফুল ফেস, তার বিশ্বাসের মুখের বিশ্বাসে মুখে জড়িয়ে তার সন্তানকে তিনি কি করেছেন, মানুষ করেছে। এখানেও কবি কিন্তু একটা বিদ্রুপ করেছে যে আমরা কি শুধু পুত্র সন্তানই চাই, তাহলে কোনো মেয়ে চাই না, তাহলে কবি ডটার কিন্তু উল্লেখ করেনি, কারণ অতীতে মানুষদের মধ্যে এটাই ছিল যে আমরা পুত্র সন্তানকে নিয়েই এগোবো, কোনো কন্যা সন্তানকে চাই না। অর্থাৎ কবি সরাসরি সেই পুরুষদেরকে কি করেছে, অ্যাটাক করেছে যারা কন্যা সন্তানকে ঘৃণা করে, পুত্র সন্তানকে কি করে, ভালোবাসে। কিন্তু আমাদের জীবনে দুজনের গুরুত্বই সমান থাকা উচিত। তাই কবি লেখার সময় মানে সহজামিন লেখার সময় ডটারটা উল্লেখ করেনি, শুধু পুত্র সন্তানের কথাই উল্লেখ করেছে। কি সুন্দর কবি আমাদেরকে কতটা সুন্দর লাইনে ব্যক্ত করলেন। অনার ফেথফুল প্রিস্ট অ্যান্ড সার্ভস, এবং সে সেবা দিয়েছে, আর হাউসহোল্ড তার ঘরকে গৃহকে, ইন ফ্রুটফুল প্রাইড, অর্থাৎ সগর্বে তার গৃহ কাজে নৈপুণ্য দেখিয়ে সে সংসারটাকে কি করেছে, চালিয়েছে এবং সুন্দরভাবে চালিয়েছে। এই যে বলছে ফ্রুটফুল প্রাইড মানে সগর্বে, মানে সে গর্ব করেছে কি জন্য, সে তার পরিবারকে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে পেরেছে যেখানে তার সন্তান তার স্বামী সুন্দরভাবে সে সবাই মিলে জীবনযাপন করছে। অ্যান্ড ওরশিপ, সে আরাধনা করেছে দ্য গডস, ভগবানের, অ্যাট হার হাজবেন্ড, এবং সে যেমন একদিকে তার স্বামীর সেবা করেছে তেমনি সে ভগবানের কাছেও প্রার্থনা বা আরাধনা করেছে যাতে সে সুন্দরভাবে তার পরিবারকে সংগঠিত রাখতে পারে। অর্থাৎ এখানে সরোজিনী নাইডু কি বলছে, একটা সংসার তৈরি হয় কার গুণে, রমণীর গুণে। সেই রমণী এখানে কে, সেই মেডেন, সেই মেডেন পরবর্তীকালে কি হয়েছিল, নিউ কি হয়েছিল, ব্রাইড, সেই নিউ ব্রাইড কি হয়েছিল, মিডিল এজ। তার মানে একটা নারী তার ধাপে ধাপে সে কি করে, একটা পরিবারকে সুন্দরভাবে কি করে, সংঘবদ্ধ করে এবং প্রতিটা ক্ষেত্রেই তার নারী তার আনন্দকে কি দিয়ে প্রকাশ করে, তার চুড়ির রং দিয়ে প্রকাশ করে। তাই ভিন্ন স্টেজে কবি কি করেছে, ভিন্ন রঙের কথা প্রকাশ করেছে যে কোন রং কোন সময় নারী কিভাবে পছন্দ করে। কবি এইভাবেই পুরো কবিতাটাকে ব্যক্ত করেছে। এবং আমি বলেছিলাম তোমাদের আমি কয়েকটা লাইন বলবো, একটু মন দিয়ে শুনবে তোমরা, যে এগুলো একটু মনে রাখা উচিত। দ্য পোয়েম রিটেন বাই প্রমিনেন্ট ইন্ডিয়ান পোয়েট অ্যান্ড পলিটিশিয়ান সরোজিনী নাইডু। তাহলে কে লিখেছে, বিখ্যাত রাজনীতিবিদ এবং কিনা কবি আমাদের সরোজিনী নাইডু। দ্য বেঙ্গল সেলার ইজ আ পোয়েম, এই কবিতাটা হচ্ছে এমন একটা কবিতা এক্সপ্লোরিং, যা দেখাচ্ছে দ্য লাইফ অফ ইন্ডিয়ান উমেন, কাদের জীবনের কথা, ভারতীয় কিনা মহিলাদের জীবনের কথা। দ্য ইন্ডিয়ান কালচার অ্যান্ড ট্র্যাডিশন, ভারতীয় সংস্কৃতি
এবং প্রথা রিভলভিং অ্যারাউন্ড ওমেন, যা কাদের নিয়ে জড়িয়ে আছে, এই মহিলাদের নিয়েই জড়িয়ে আছে। দেখো, দ্য পোয়েম রিভলভস অ্যারাউন্ড ব্যাঙ্গেল, এই কবিতাটা কাকে নিয়ে জড়িয়ে আছে? ব্যাঙ্গেলসদের নিয়ে, মানে চুড়ি দিয়ে। হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট অর্নামেন্ট, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অলংকার অফ ফর এস্টাবলিশমেন্ট অফ ওমেন ইন ইন্ডিয়ান সোসাইটি, ভারতীয় সমাজে মহিলাদের প্রতিষ্ঠা করতে কবি এই চুড়ির মাধ্যমে প্রকাশ করেছেন। ইন দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স আর অ্যাট টেম্পল ফেয়ার, তারা কোথায় এসেছিল? ওই বিক্রেতারা ওই মন্দিরের মেলাতে এসেছিল। অ্যান্ড দে শাউট আউট টু দ্য পিপল, তারা চিৎকার করে লোকেদের কি বলছিল? পাসিং বাই, পাশ দিয়ে যাওয়া লোকেদের, টু হ্যাভ লুক অ্যাট দেয়ার ব্যাঙ্গেল, তাদের চুড়িগুলো দেখতে। দে আর্জ দেম, তাদের উল্লেখ করেছিল, টু বাই ব্যাঙ্গেলস, কিনতে কোনগুলো? চুড়িগুলো। ফর দেয়ার ডটার্স অ্যান্ড ওয়াইফস, তাদের অবিবাহিত এবং বিবাহিত স্ত্রীদের জন্য। ক্লিয়ার? আসলে তোমরা বুঝতে পেরেছো? তোমরা যদি আমার কবিতাটা বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়, তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা প্রতি মুহূর্তে আমার এই চ্যানেলটাকে এইভাবে সাপোর্ট করে যেও, এবং যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং লাইক শেয়ার করে দেবে। বেল আইকন প্রেস করতে তোমরা কিন্তু ভুলবে না, তাহলে পরবর্তী আমি যে ক্লাস 11-এর প্রোজ বা পোয়েম দেবো তোমরা সহজেই তোমার কাছে চলে আসবে। ধন্যবাদ।